আজকে আমাদের আলোচনা বিষয় প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্তযুগ। এই গুপ্তযুগ থেকে ডাব্লিউবিসিএস সহ পিএসসি অন্যান্য পরীক্ষায় বেশ ভালোই প্রশ্ন পড়ে। এই গুপ্তযুগ আলোচনা প্রসঙ্গে আমাকে প্রথম যে কথাটি মনে রাখতে হবে, হু ইজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি? গুপ্তযুগের প্রতিষ্ঠাতার নাম কি? এই গুপ্তযুগের প্রতিষ্ঠার নাম হলো শ্রীগুপ্ত। তিনি মহারাজা উপাধি গ্রহণ করেন। আমরা এই গুপ্ত যুগে যে সমস্ত রাজাদের নাম পড়ব, আমরা দেখব এই সমস্ত রাজারা অনেক উপাধি নিয়েছিলেন এবং প্রথম কালে গুপ্ত যুগের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন শ্রীগুপ্ত এবং তিনি মহারাজার উপাধি নেন। এরপরে আমাকে যে নামটা মনে রাখতে হবে ঘটোৎকচ। শ্রীগুপ্তের পরে যিনি সম্রাট হন তিনি হলেন ঘটোৎকচ গুপ্ত। এরপরে যে নামটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত হলেন রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি, তখন উত্তর কিন্তু হবে প্রথম চন্দ্রগুপ্ত। আর যদি বলে হু ইজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি, যদি অপশানে শ্রীগুপ্ত থাকে শ্রীগুপ্ত, আর যদি শ্রীগুপ্ত না থাকে তাহলে আমাকে প্রথম চন্দ্রগুপ্তে যেতে হবে। পরীক্ষায় এই ট্রিক্সগুলো খুব মনে রাখা উচিত। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে, হি ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি। সেকেন্ড যে পয়েন্টটা মনে রাখতে হবে, তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। প্রথম চন্দ্রগুপ্তের আগে শ্রীগুপ্ত বা ঘটোৎকচ গুপ্ত এরা মহারাজ উপাধি নিয়েছিলেন, কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত উপাধি নিলেন মহারাজাধিরাজ। তাহলে এই টাইটেলটার মধ্য দিয়ে বোঝাচ্ছে তিনি আগের দুই শাসকের থেকে অনেক বেশি পাওয়ারফুল অ্যাক্টিভ ছিলেন। এরপরে প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে যে কথাগুলো মনে রাখতে হবে, তার রাজধানী ছিল পাটলিপুত্র। তিনি 319 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তার এই সিংহাসন তার যে রাজ্য অভিষেক এইটাকে তিনি স্মরণ করে রাখার জন্য তিনি গুপ্তাব্দ চালু করেন। তাহলে গুপ্তাব্দ ডাব্লিউবিসিএসে পড়ছিল, গুপ্তাব্দ কবে থেকে চালু হয়? 319 খ্রিস্টাব্দ থেকে। তিনি বিবাহের মাধ্যমে প্রতিবেশী রাজ্যের রাজার উপর প্রভাব বিস্তার করতেন, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক বা ম্যারেজ অ্যালিয়েন্স। তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন। এই গুপ্তরাই ছিল ভারতের প্রথম বংশভূত শাসক যারা স্বর্ণমুদ্রা চালু করেন। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা নিয়ে আসেন ইন্ডো গ্রিকরা, কিন্তু তারা ছিল বহিরাগত। কিন্তু ভারতের বংশভূত প্রথম যারা স্বর্ণমুদ্রা চালু করেন তারা হলো গুপ্তরা। প্রথম চন্দ্রগুপ্ত গোল্ড কয়েন ইস্যু করেন, যাকে বলা হয় সুবর্ণ। এটা সিজিএল আর সিএইচএসএল এর পরীক্ষায় এসেছিল। এই প্রথম চন্দ্রগুপ্ত তিনি কয়েনের উপর ওনার এবং ওনার স্ত্রী কুমার দেবীর ছবি ইস্যু করেন। মানে একটা কয়েনের উপর প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর ছাপ দেখা যায় আর কি। এটা কিসের জন্য করে না, তাদের এই বিবাহটাকে মানুষ যাতে স্মরণ করে রাখে সেজন্যই তিনি এইটি করেন। এবং প্রাচীন ভারতের ইতিহাসে এই কুমার দেবী হলেন প্রথম রানী যার কথা আমরা কোনো কয়েনের থ্রু দিয়ে জানতে পারছি। প্রথম চন্দ্রগুপ্তের সম্পর্কে আমাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। প্রথম চন্দ্রগুপ্ত খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন প্রথম রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি। ওনার রাজধানী ছিল পাটলিপুত্র। তিনি মহাধীরাজ উপাধি গ্রহণ করেন। তারপর যে গুপ্তাব্দ 319 খ্রিস্টাব্দ থেকে। তারপর তিনি যে কাকে বিবাহ করেন, লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে। তিনি গোল্ড কয়েন ইস্যু করেন, তার নাম সুবর্ণ, এবং এই কয়েনের উপর কুমার দেবীর একটা প্রতিকৃতি ছাপ তিনি রাখেন। তাহলে এইগুলো হলো প্রথম চন্দ্রগুপ্তের সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে পড়ব। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র, কারণ সমুদ্রগুপ্ত কার সন্তান? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীকে কুমার দেবী, তিনি কোন বংশের রাজা ছিলেন? কোন বংশের রাজকুমারী ছিলেন? লিচ্ছবি রাজকন্যা ছিলেন। গুপ্তরাজ ছিল কিন্তু বৈশ্য, আর লিচ্ছবিরা ছিলেন ক্ষত্রিয়। সেজন্য তিনি নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলতে চেয়েছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সমুদ্রগুপ্ত পিতার দিক দিয়ে তিনি বৈশ্য হলেও তিনি মায়ের দিক দিয়ে তিনি ক্ষত্রিয় ছিলেন, অর্থাৎ তার শরীরে মায়ের রক্ত বইছে, তিনি কিন্তু ক্ষত্রিয়। এইটাও তিনি বলতে চেয়েছিলেন। এরপরে আমাদের সমুদ্রগুপ্তের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। তার সভাকবি ছিলেন হরিসেন। এই হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, সেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের বিভিন্ন যুদ্ধ বিজয়ের কীর্তি কাহিনী পাই। তাহলে প্রশ্ন আসবে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি কার লেখা? হরিসেন। এই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি কার সম্বন্ধে জানতে পারি? আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের সম্পর্কে। এই প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে বলা হয়েছে হিরো অফ 100 ব্যাটেলস, অর্থাৎ শতযুদ্ধের নায়ক। হেমচন্দ্র রায়চৌধুরী সমুদ্রগুপ্তকে একরাট বলেছেন। একরাট, AKRAT, একরাট তিনি বলেছেন। এছাড়াও আমাদেরকে যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখতে হবে, সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন এবং ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। এটি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? না সমুদ্রগুপ্তকে। কে বলেছেন? না ভিনসেন্ট স্মিথ। প্রায় প্রতিটা পরীক্ষায় আসে। এছাড়াও সমুদ্রগুপ্ত অশ্বমেধ, পরাক্রম, অপ্রতিরোধ বিভিন্ন উপাধি তিনি ধারণ করেন। এই এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারে যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতে 9টি এবং দক্ষিণ ভারতে 12টি অঞ্চল জয় করেন। তিনি উত্তর ভারতে যে 9জন শাসককে পরাজিত করেন, তার এই পলিসিকে বলা হয় দিগ্বিজয়। এবং দক্ষিণ ভারতে বা ডেকানে যে 12 জন শাসককে পরাজিত করেন সেটাকে বলা হয় গ্রহণ মক্কন অনুগ্রহ পলিসি বা ধর্ম বিজয় পলিসি। নামটা হলো গ্রহণ মক্কন অনুগ্রহ পলিসি বা ধর্ম বিজয় পলিসি। তাহলে এই দিগ্বিজয় বা এই যে ধর্ম বিজয় পলিসিটা কি?
দিগ্বিজয় পলিসিটা হলো এই সমুদ্রগুপ্ত পাটলিপুত্র পাটলিপুত্র থেকে তিনি শাসন করতেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র কোথায়? উত্তর ভারতে। তিনি যে এই উত্তর ভারতের 9 জন শাসককে তিনি যে পরাজিত করেন, তাদের উপর তিনি ডাইরেক্ট শাসন করতেন। অর্থাৎ তিনি সরাসরি তাদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। তিনি উত্তর ভারত থেকে কী করে দক্ষিণ ভারতে তিনি এই 12টি রাজ্যের উপর তিনি শাসন কার্য চালাবেন? এটা সম্পূর্ণ অসম্ভব, চালানো সম্ভব নয়। সেজন্য তিনি কী করেন, এই 12 জন যে রাজাকে পরাজিত করেন, তাদেরকে কিছু শর্তের বিনিময়ে তাদেরকে আবার তাদের রাজ্য ফিরিয়ে দেয়। অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি শাসন করছেন। উত্তর ভারতে যেমন তিনি ডাইরেক্টলি শাসন করছেন, দক্ষিণ ভারতে ওই 12টি রাজ্যের উপর তিনি ইনডাইরেক্টলি শাসন করছেন। সেজন্য এই পলিসিটিকে বলা হয় গ্রহণ, মক্সন, অনুগ্রহ পলিসি। অর্থাৎ গ্রহণ অর্থাৎ আমি সেটাকে জয় করলাম, অনুগ্রহ মানে দয়া দেখালাম, এবং মক্কন মানে তাদেরকে ফিরিয়ে দিলাম, দয়া দেখে তাদেরকে রাজ্যগুলো ফিরিয়ে দিলাম। এটাকে বলে ধর্ম বিজয় পলিসি। এগুলো মনে রাখতে হবে। তাহলে তিনি দিগ্বিজয় পলিসি কোথায় অ্যাপ্লাই করেন না উত্তর ভারতে, গ্রহণ, মক্কন, অনুগ্রহণ পলিসি কোথায় বা ধর্ম বিজয় পলিসি কোথায়, তিনি দক্ষিণ ভারতে অ্যাপ্লাই করেন। আচ্ছা, এরপরে যে আমাদের পয়েন্টটা মনে রাখতে হবে, তিনি সাহিত্য চর্চার প্রতি এই সমুদ্রগুপ্তের বেশ একটা টান ছিল। তিনি বেশ কয়েকটি সাহিত্য লেখেন, যদিও সেই সাহিত্যে প্রমাণ পাওয়া যায়নি। তিনি তাই নিজেকে কবিরাজ বলে আখ্যায়িত করেন। আমাদের বর্তমান পলিটিক্যাল ক্ষেত্রে কি দেখি, অনেক নেতামন্ত্রী আছে নিজেরাই কবিতা লিখছে, কিন্তু সেই কবিতা কে পড়ছে জানে না নিজেদের দল ছাড়া, এবং নিজেদেরকে বিশ্ববিখ্যাত কবি বলে আখ্যায়িত করে দিচ্ছেন। তেমন সমুদ্রগুপ্ত কী সাহিত্য লিখেছেন তা কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তিনি নিজেকে কবিরাজ বলে দিয়েছেন। এখানে প্রশ্ন আছে, কবিরাজ কে? সমুদ্রগুপ্ত। এরপরে যে পয়েন্টটা মনে রাখতে হবে, সমুদ্রগুপ্তকে তিনি নাকি বীণা বাজাতেন। সমুদ্রগুপ্ত একটি মুদ্রায় সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন, তার প্রতিকৃতি পাওয়া যায়। এর থেকে বোঝা যায় তিনি সঙ্গীত চর্চার প্রতিও তার একটা টান ছিল। যেমন একজনের নাম বলবো না, তোমরা সবাই জানো, তিনিও নাকি প্রচুর গান টান লেখেন, গান গায়, মাঝে স্টেজে কাকের গলায় গান গায়। নামটা বলছি না, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সমুদ্রগুপ্তের রাজসভায় দুজন বিখ্যাত মানুষ, একজনের নাম বললাম হরিসেন, আর একজন বসুবন্ধু। এই বসুবন্ধুর একটা লেখা বই হলো অভিধর্মকোষ, আর হরিসেনের যেমন এলাহ প্রশস্তি, বসুবন্ধুর হলো অভিধর্মকোষ। এবং লাস্ট যে পয়েন্টটা মনে রাখতে হবে সমুদ্রগুপ্তের ব্যাপারে, সেটা হলো শ্রীলঙ্কার এক রাজা, নাম হলো মেঘবর্মন। তিনি মেঘবর্মনকে বোধগয়ায় বা বুদ্ধগয়ায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করার অনুমতি দেন। তার এই কাজের জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় অনুকম্পবান বা ফুল অফ কম্প্যাশন। অনুকম্পবান। তোমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়াল বা যে বইগুলো আছে, এই কথাগুলো আছে, আমি যেগুলো বলছি সেগুলো একটু দাগ মেরে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, হয়তো গ্রুপ সিডিতে খুব অল্প পরিমাণে আসে, কিন্তু অন্যান্য পরীক্ষায় যখন দেখবে প্রশ্ন খাটবে, যখন প্রচুর প্রশ্ন আসে। তাই সমুদ্রগুপ্তের ব্যাপারে আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা যার সম্পর্কে পড়ব, তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত পড়ার আগে আমাদেরকে যে পয়েন্টটা মনে রাখতে হবে, সেটা হলো বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্তম বলে একটি নাটক রয়েছে। তাহলে বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্ত একটি নাটক, সেই নাটকে কী বলা হয়েছে না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভর্তা, তার যার নাম ছিল রামগুপ্ত, এই রামগুপ্তের শাসনকালে শকরা আক্রমণ করে গুপ্ত বংশে, এবং শকদের কাছে পরাজিত হয়ে রামগুপ্ত তার নিজের স্ত্রী ধ্রুবাদেবীকে শকদের হাতে তুলে দেন। কিন্তু এই ঘটনায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুব রেগে যান। তিনি কী করেন, তিনি শকদেরকে হারিয়ে ধ্রুবাদেবীকে ফিরিয়ে আনেন, এবং রামগুপ্তকে মেরে তিনি ধ্রুবাদেবীকে বিবাহ করেন। তাহলে এটার মাধ্যমে জানতে পারলাম যে সমুদ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন। ম্যাক্সিমাম যে বইগুলো থাকে, ছোটো মাধ্যমিক লেভেলের বইগুলোতে সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমুদ্রগুপ্তের শাসনকালের মাঝে যে রামগুপ্ত বলে কেউ ছিলেন, সেটা একটু মনে রাখা উচিত, কারণ এই বিশাখা দত্তের যে নাটকটা দেবী চন্দ্রগুপ্ত খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে যে কথাগুলো মনে রাখতে হবে, তিনি পাটলিপুত্র ছাড়াও তিনি তার সেকেন্ড ক্যাপিটাল উজ্জয়িনীতে করেন। তাহলে উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেকেন্ড ক্যাপিটাল। তিনিও ম্যাট্রিমোনিয়াল অ্যালিয়েন্স অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তিনি নাগ বংশের রাজকন্যা কুবের নাগাকে বিবাহ করেন, এবং বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সাথে তিনি নিজের কন্যা প্রভাবতী গুপ্তার বিবাহ দেন। এই রুদ্রসেন সেকেন্ড খুব কম বয়সে মারা যান, এবং প্রভাবতী গুপ্তের সন্তানও খুব অল্প বয়স ছিল। এর ফলে কি সিংহাসনে কে বসছিলেন, প্রভাবতী গুপ্তা। তাকে ইনডাইরেক্টলিভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচালনা করতে লাগলেন। এর ফলে কী হলো, বাকাটক রাজ্য কার আন্ডারে থাকলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আন্ডারে থাকলো। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালেই ফাহিয়ান ভারতবর্ষে আসেন, এবং ফাহিনের বইটির নাম হলো ফো কোকিং। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদেরকে হারান, এই শকদের হারিয়ে তিনি সকারি উপাধি নেন। এছাড়াও তিনি বিক্রমাদিত্য উপাধি নেন। এটাকে মনে রাখতে হবে। ডব্লিউবিসিএস এসেছিল, তিনি কোন শক রাজাকে হারান না, শক রাজা দ্বিতীয় রুদ্রসেনকে হারিয়ে তিনি সকারি উপাধি নেন। দিল্লির কুতুব মিনারের কাছে মেহেরলি লৌহস্তম্ভে চন্দ্র বলে একটা নাম পাওয়া যায়। ধরা হয় যে এই চন্দ্র বলতে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বোঝানো হয়েছে। এটা ইউপিএসসিতে এসেছিল। এরপরে যেটা মনে রাখতে হবে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিলেন, যার মধ্যে একজন হলেন কালিদাস। এই নবরত্নের সম্পর্কে আমরা পরে পড়ব, আগে বাকি পয়েন্টগুলোকে আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি সিলভার কয়েন চালু করেন। এই সিলভার কয়েনকে বলা হয় রূপাঙ্কা, RUPYAKA, রূপাকা, এবং এই গোল্ড কয়েনকে বলা হয় দিনারা। এগুলো মনে রাখতে হবে।
তাহলে মনে রাখতে হবে কি গুপ্ত যুগে সিলভার কয়েনের নাম কি আর গুপ্ত যুগে গোল্ড কয়েনের নাম কি, দিনারা, আর সেটা হলো সিলভার হলো রৌপাকা, RUPYAKA। তারপরে যে পয়েন্টটা মনে রাখতে হবে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, তিনি বৈষ্ণব ছিলেন, সেই জন্য তার উপাধি ছিল পরম ভাগবত। তাহলে আমাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে কী মনে রাখতে হবে, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন, তিনি তাকে পরম ভাগবত বলা হতো, তার রাজসভায় নবরত্ন ছিলেন, তিনি প্রথম সিলভার বা কপার কয়েন চালু করেন, সিলভার কয়েনের নাম কি আর গোল্ড কয়েনের নাম কি এগুলো মনে রাখতে হবে। তারপরে যেটা মনে রাখতে হবে, তার রাজসভায় ফোক ফাহিয়ান আসেন ভারতে, যার লেখা বই হলো ফোক ওকিং, এবং তিনি যে ম্যাট্রিমোনিয়াল অ্যালিয়েন্স তৈরি করেছিলেন, বৈবাহিক সম্পর্ক, নাগবংশের রাজকন্যা কুবের নাগকে বিয়ে করেন এবং নিজের কন্যা প্রভাবতী গুপ্তের সাথে রুদ্রসেন টু বাকাতক রাজা রুদ্রসেন টু এর সাথে বিবাহ দেন। তিনি শকদের হারিয়ে, কোন শক রাজা না রুদ্রসেন থ্রি হারিয়ে তিনি তার নিজের বৌদিকে বিবাহ করেন। তার বৌদির নাম ছিলেন ধ্রুবাদেবী অর্থাৎ রামগুপ্তের স্ত্রী। এটি আমরা কোথা থেকে জানতে পারি, এটি আমরা জানতে পারি বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে। তারপরে আমাদের কিছু মনে রাখতে হবে, তিনি শকদের হারিয়ে সকারি বা এবং বিক্রমাদিত্য উপাধি নেন। দিল্লির কুতুব মিনারের পাশে যে মেহর আলী লৌহস্তম্ভ রয়েছে সেখানে চন্দ্র বলে একজন ব্যক্তির নাম পাওয়া যায়। বোঝা গেল আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে উজ্জয়িনী ছিল তার সেকেন্ড ক্যাপিটাল, ফার্স্ট ক্যাপিটাল ছিল পাটলিপুত্র এবং সেকেন্ড ক্যাপিটাল হলো উজ্জয়িনী। এরপরে আমাদের যার সম্পর্কে জানবো প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের সম্পর্কে যে পয়েন্টগুলো জানতে হবে, প্রথম হলো তিনি মহেন্দ্রাদিত্য উপাধি নেন, তিনি নালন্দা ইউনিভার্সিটি স্থাপন করেন। কোথায়, সেটা পাটনায়। সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট, এই নালন্দা ইউনিভার্সিটি থেকে যেটা আসে, কে নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেন, উত্তর হবে বক্তার খিলজি। তাহলে স্থাপন করেন কে বা কার রাজত্বকালে নালন্দা ইউনিভার্সিটি গড়ে ওঠে না, প্রথম কুমারগুপ্ত, যিনি মহেন্দ্রাদিত্য নামে উপাধি নেন এবং বক্তার খিলজি নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেন। এই প্রথম কুমারগুপ্ত তিনি ছিলেন ভগবান কার্তিকের উপাসক ছিলেন। এই সবথেকে যে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট হলো, এই প্রথম কুমারগুপ্তের রাজত্বকালের শেষের দিকে হুনরা ভারত আক্রমণ করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে শকরা কার সময়, শকদেরকে কে হারিয়েছিলেন, শকদের হারিয়েছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যেটাকে বলে বিক্রমাদিত্য। কার শাসনকালে এসেছিল না রামগুপ্তের। আর হুনরা কার শাসনকালের দিকে এসেছিল না প্রথম কুমারগুপ্ত। আমাদেরকে প্রথম কুমারগুপ্তের এই পয়েন্টগুলো মনে রাখতে, নালন্দা ইউনিভার্সিটি, মহেন্দ্রদিত্য আর হুন আক্রমণ, এবং তিনি ছিলেন কার্তিকের উপাসক, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্ত হুনদের প্রতিহত করেন, অর্থাৎ প্রথম কুমারগুপ্তের রাজত্বকালের শেষের দিকে হুনরা আক্রমণ করেন এবং সেই হুনদেরকে প্রতিহত করেন কে, স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তর এই কারণেই তিনি নাকি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। আমরা কোথা থেকে জানতে পারি এই যে স্কন্দগুপ্ত শকদের হুনদের প্রতিহত করেন, এটা আমরা জানতে পারি ভিতারি স্তম্ভলিপি থেকে। এবং তিনি যে ভারতের রক্ষাকারী অর্থাৎ সেভিয়ার অফ ইন্ডিয়া, তিনি যে হুনদেরকে প্রতিহত করে ভারতকে রক্ষা করেন, সেজন্য তিনি মানে এই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয়েছে। কে বলেছেন না, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক এবং এই স্কন্দগুপ্তের শাসনকালেই যে সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ সেটাকে রিপেয়ার করা হয়। স্কন্দগুপ্তের পর আস্তে আস্তে গুপ্তবংশ দুর্বল হয়ে পড়ে এবং পতনের দিকে এগিয়ে যায়। গুপ্তবংশ থেকে এইগুলো জানলেই হয়ে যাবে। এই পয়েন্টগুলো ভালো করে রেডি করে নিজেরা।